হাই, গুড মর্নিং। তোমাদের থার্ড সেমিস্টারের অনার্সের ক্লাস নেব। আম, গতকাল টিচার্স ডে ছিল, অনেকেই না, সবাই শুভেচ্ছা জানিয়েছো, তাই আর একবার তোমাদেরও শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকে যেটা পড়াবে জাস্ট খুবই একটা ছোট্ট টপিক। তোমাদের পড়াচ্ছিলাম আমি চোল চোলদের ইতিহাস। এবং চোলদের ইতিহাসে আমরা আর্ট অ্যান্ড আর্কিটেকচার দেখে ফেলেছি, একদিন মনে হয় তোমাদের লোকাল সেলফ গভর্নমেন্ট নিয়েও বলেছি, তা স্থানীয় স্বায়ত্তশাসন। আজকে যে একটা ছোট্ট পার্ট, যেহেতু আমরা আজকে এটা দিয়ে আমরা চোল সাম্রাজ্যের এটা শেষ করব, সেটা যে চোলদের সময়কালে যে ইতিহাসগুলো আমরা পড়লাম, এবার দেখবো জাস্ট অর্থনীতিটা কেমন ছিল, যেহেতু হোয়াট ওয়াজ দ্য इकोनॉमिक कंडीशंस ऑफ द चोलेस। ये क्वेश्चन है, 5 मार्क का क्वेश्चन हो सकता है। তো 5 মার্কের কোয়েশ্চেনটার জন্য জাস্ট তোমাদের সঙ্গে কিছু বিষয় আমি আলোচনা করব এবং শেয়ার করব, আশা করি তোমরা বুঝতে পারবে। তো প্রথমেই এক কথায় যদি আমরা চোলদের অর্থনীতিটাকে বিশ্লেষণ করি, अगर हम लोग एक बात में अगर बोलना चाहेंगे कि चोल के पीरियड्स में इकोनॉमिक कंडीशन कैसे थे, उसका नेचर कैसा था, हम बोल देंगे कि हम लोग ये बोल सकते हैं कि सेल्फ सफिशिएंट विलेज बेस्ड इकोनॉमी, অর্থাৎ স্বাধীন স্বায়ত্তশাসন গ্রামীণ অর্থনীতি চোলদের সময়কালে কিন্তু ছিল। এটা কিন্তু অবশ্য মনে রাখতে হবে, কারণ গ্রামগুলো ছিল স্বাধীন। স্বায়ত্তশাসনের ক্লাসেতেই আমি তোমাদের বলেছি, কারণ একটা আলাদা ধরনের কন্ডিশন ছিল, গোটা ভারতবর্ষে এরকম সিস্টেমই ছিল না গ্রামগুলোর গঠন। এখানে সামন্ত প্রভু থাকছেন ওপরে, চোলদের অফিসাররাও থাকছেন, কিন্তু তাতেও গ্রামগুলো স্বাধীন। তো এটার একটা অদ্ভুত ভারতবর্ষের ইতিহাসে চোলরা তৈরি করতে পেরেছিলেন। প্রথমে দেখবো আমরা জমি। আমরা সবাই জানি যে ভারতবর্ষের যে অর্থনীতি, সে অর্থনীতির বেশিরভাগটাই তো ল্যান্ড বেসড, कृषि। वहाँ से फार्मिंग जो होते थे, वहीं से ये जो टैक्स वगैरह आते थे, वही हम लोगों का मेन है। आज भी 65 के आसपास, 61-3 ऐसे कुछ हुआ है। आज भी तो ग्रामीण भारत का हिस्सा बहुत ज़्यादा होता है भारतीय इकोनॉमी में। ভারতবর্ষের ইকোনমিতে তো কৃষকদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ, তখন তো ছিলই। জমি কত প্রকারের ছিল আমি বলে নিই। চোল রাজাদের সময়কালে, চোলদের সময়কালে গোটা তামিলনাড়ুর যে জোনটাতে, সেটা হচ্ছে যে 2 ধরনের জমি পাওয়া যেত। একটা হচ্ছে, ধরো আমি বললাম কিছুক্ষণ আগে সামন্ত প্রভু ওপরে রয়েছেন, এবং ওপরে সামন্ত প্রভু থাকলেও জমিগুলো কিন্তু গ্রামীণ যে কমিটি হতো, অর্থাৎ আমি তোমাদের আবার নাম বলছি, ওই যে সভার কথা বলছি, সভা, ওই গ্রাম কমিটির হাতে ছিল জমিগুলো, দিয়ে দেওয়া হতো। এবং কোনো জমিগুলোকে তারপরে কমিটি ডিস্ট্রিবিউট করে দিত কৃষকদের। এবং তাহলে এক ধরনের জমি কথাবার্তা বলছি, কিন্তু আমরা কমিটির হাতে জমি আছে, জমি দিয়ে দিত কৃষকদের, কৃষকরা কমিটিকে ট্যাক্স দিত। ট্যাক্স পে তখন ফেডারেল লর্ডস বা গভর্নমেন্ট অফিসার্স যেভাবে সরকারি ট্যাক্স দিত, এক একটা এলাকায়, বিশেষ করে সাদার্ন জোন মাদুরাই এলাকাতে ফিউডাল লর্ডসদের প্রভাব বেশি ছিল, সরকারি অফিসারকে ট্যাক্স গ্রামীণ কমিটি থেকে পৌঁছে দেওয়া হয়। অর্থাৎ এরকম কিন্তু স্ট্রাকচার ছিল। এবং ওই যে জমিগুলো কৃষকদের দেওয়া হলো, তখন তারা কখনো কখনো ব্যক্তিগতভাবেও তারা ইউজ করতে পারছেন, বা ব্যক্তিগত মানে দীর্ঘদিন ধরে ব্যক্তিগতভাবে তারা জমিগুলোর অধিকার করতে পারেন। ऐसा सिस्टम था वहाँ पर, जिसको मिल रहा है कम्युनिटी से वो लैंड, वो परंपरा से ले सकते हैं। उन लोग का अपना सिस्टम था, टैक्स अगर पे करेंगे तो वहाँ पर कम्युनिटी का सिस्टम था। वो लोग अपना टैक्स पे करते थे कम्युनिटी को, वो लोग टैक्स गवर्नमेंट को जमा करते थे। আরেক ধরনের জমি ছিল, কৃষকরা জমি ভোগ করতেন মন্দিরের জমি, टेम्पल्स का जमीन था, ল্যান্ডস অফ দ্য টেম্পলস। এখন প্রশ্ন হচ্ছে, মন্দির কোথায় জমি পাবে? হ্যাঁ, মন্দিরে জমি ছিল। রাজারা, তোমাদের একবার আর্কিটেকচার পড়াতে গিয়ে বলেছিলাম
যে চোল রাজারা নিজেদের মাহাত্ম্যকে প্রচার করার জন্য তারা মন্দিরগুলোতে জমিদান করেছে, এবং এই জমিদান ব্যবস্থাটা যদিও পোস্ট গুপ্তা পিরিয়ড থেকে নর্থ ইন্ডিয়াতে শুরু হয়েছিল, এবং কারণ মন্দিরের যে খরচাগুলো চলবে কি করে, उसका तो खर्चा चलाना है, इसलिए लैंड दिया गया था। उस सिस्टम को बोला जाता है देवोदान, मतलब देवालय है टेम्पल, देवालय तो मंदिर, তো সেই মন্দিরে যা জমিদান করার যে প্রথা সেটা হচ্ছে দেবদান বলা হচ্ছে এটাকে। এবং ওই যে মন্দিরে জমিটা রয়েছে, কৃষকরা ওই মন্দির কমিটি থেকেও জমি নিত, এবং এখানে একটা সিস্টেম করা ছিল, এবং মন্দিরকে ওরা ট্যাক্স দিচ্ছে না, এখানে বলা হয়েছে ট্যাক্সের পরিবর্তে সার্ভিস। কিরকম ভাবে সার্ভিস? মন্দিরকে ধরো জল লাগবে, মন্দিরে জল সিঞ্চন করতে হবে, গোটা মন্দিরে তো জল বিভিন্ন কাজে লাগে, মানে ধুতে কাজে লাগে, আর বিভিন্ন কাজে লাগে মন্দিরে জলের জন্য, জল তো ভীষণ ইম্পর্টেন্ট বিষয়। আর একটা হচ্ছে গার্ডেন, যেটা ফুল লাগে প্রচুর পরিমাণে, সেক্ষেত্রে সেই দিয়ে মানে সেটাকে পূরণ করার কথা বলা হচ্ছে। তো কৃষকদের কাছ থেকে সেটা সংগ্রহ করা হতো, যারা ওই জমিগুলো মন্দিরে জমি চাষ করত। চোল রাজাদের সময়কালে একটা জিনিস সেটা হয়েছিল, সেটা হচ্ছে যে, এবং অনেকভাবে বলা হয়েছে যে মানে ওই ফিউডাল লর্ডসরা মিলিটারি সিস্টেমে অংশগ্রহণ করার জন্য কৃষকদেরও মাঝে মাঝে নিয়োগ করেছেন, এটাও বলা হয়েছে আর কি। তো মানে এই ধরনের তথ্য কিন্তু চোল রাজাদের সময়কালে পাওয়া যায়। কৃষকরা এই সমস্ত মন্দিরে যে সমস্ত কৃষক বা এমনি নর্মাল কৃষকদেরও ব্যবহার করা হয়েছে, সেটা আলাদা প্রসঙ্গ। এই মন্দিরের ল্যান্ড ছাড়াও চোল রাজাদের সময়কালে আরেক ধরনের ভূমি ছিল, এটা আমাদের কিন্তু বেঙ্গলেতেও পাওয়া গিয়েছে। यहाँ पर बंगाल में भी वो उसी टाइप का लैंड ग्रांट्स मिला है, सेम पीरियड में सबसे ज्यादा मिला है। ব্রাহ্মণদের জমিদান, রাজারা পুণ্যের কাজ মনে করতেন, ব্রাহ্মণরা পূজা অর্চনা করতেন, রাজারা তাই পূজা অর্চনার পরিবর্তে তাদেরকে জমি দিয়ে দিতেন। এবং চোলদের স্বায়ত্তশাসন পড়াতে গিয়ে তো আমি তো বলেছি, একটা হচ্ছে কমিউনিটির হাতে ল্যান্ড, আর একটা হচ্ছে ব্রাহ্মণদের ল্যান্ড। ব্রাহ্মণদের ওই যে বলেছিলাম উর কমিটি, মাঝখানে হচ্ছে মন্দিরের। তাহলে দুই ধরনের ল্যান্ড আমরা দেখতে পাচ্ছি। তা ব্রাহ্মণদের যে ল্যান্ডটা, সেটার নামটা বলে দিই তোমাদের, সেটার নাম হচ্ছে ब्रह्मदेव, ब्रह्मदेव भूमि, ये ब्रह्मदेव इसको बोला जाता है। जो ब्राह्मण्स को राजा लोग जो जमीन दान किए थे, इस पूरा सिस्टम को बोला जाता था ब्रह्मदेव सेटलमेंट। इसका एरिया, उसका अपना सिस्टम है, ऊर का कम्युनिटी है, वो लोग कंट्रोल करते थे। তো উর অ্যান্ড সভা আমরা তো জানি, এটা ডিভিশনটা দুটো কমিউনিটি ছিল চোল রাজাদের সময়কালেতে। এখন আচ্ছা পরিষ্কার করে বলে নিই, তোমাদের ওই উরটা হচ্ছে, আমি যদি ঠিক মনে পড়ে তো তোমাদেরও আশা করি মনে পড়ে, উর হচ্ছে একটা পরিষ্কার মনে না, উর হচ্ছে যে নন ব্রাহ্মিনস এলাকার কমিউনিটি, আর সভাটা হচ্ছে ব্রাহ্মণ গ্রামের কমিউনিটি সংগঠন। এটা একটু পরিষ্কার করে নাও, আমারও একটু কনফিউশন হয়ে গিয়েছিল, তোমাদের পরিষ্কার করে বলে নিই যে ব্রাহ্মণদের এলাকার যে জমি, সেখানে অ্যাক্টিভিটিসগুলো কন্ট্রোল করার জন্য যে সংগঠন থাকতো সেটার নাম হচ্ছে সভা। আর নন ব্রাহ্মণ ছাড়া যে গ্রামগুলো রয়েছে, সেগুলো যে জমি, সেগুলো সমস্ত সিস্টেমটা আর কন্ট্রোল করতেন যে কমিটিটা, তার নাম হচ্ছে উর। আর মাঝে মন্দিরেরও জমি থাকত। ওকে, এবারে কৃষকদের অবস্থাটা জেনে নি। দুই ধরনের কৃষকদের অবস্থা জানতে পারা যায়। এক ধরনের কৃষক যারা ছিলেন, যারা ট্যাক্স পে করতেন। চোলদের সময়কালেতে একটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ জিনিস, আপার কাস্ট লোয়ার কাস্ট কিন্তু ব্যাপারটা কিন্তু ছিল। ये बहुत भयंकर था, मतलब अपर कास्ट फार्मर्स थे जो टैक्स पे करते थे, और जो नहीं टैक्स पे करते थे वो लोअर कास्ट था। ये बहुत ही मतलब अनटचेबल्स का जो
অচ্যুত সম্প্রদায় যারা ট্যাক্স পে করছে না তাদেরকে বলা হচ্ছে, এবং তাদেরকে অন্য চোখে দেখা হতো কিন্তু চোল রাজ্যের সময়কাল। এবং অদ্ভুতভাবে এই যে যারা ট্যাক্স পেয়ার নয় অচ্যুত, তারা কি করতেন বলতো, তারা মানে ভোটদান করার অধিকার তো পেতেনই না, যেমন ওই কমিটিগুলোতে তারা অংশগ্রহণ করতে পারতেন না, না সভাতে না উড়ে এবং না সভা। এবং একই সঙ্গে সঙ্গে যেটাকে বলা হচ্ছে যে একটা প্রকৃতি চোল রাজাদের গ্রামগুলোতে দেখা গিয়েছিল যে উঁচু শ্রেণীর প্রভাব সব সময় দেখা গিয়েছে। এবং আমি তোমাদের একদিন একটা ক্লাসে বলছিলাম যে ব্রাহ্মণরা বিশেষ করে লোয়ার কমিউনিটি, বিশেষ করে এই যারা ল্যান্ডলেস, ট্যাক্স পে করেনি, করতে পারতেন না, অচ্যুত সম্প্রদায় তাদের নিচু চোখে দেখতেন। আজও কিন্তু দক্ষিণ ভারতে কিন্তু এই কনসেপ্টটা রয়েছে, অচ্যুত সম্প্রদায়কে কিন্তু নিচু চোখে দেখা হয়। এবং ভারতবর্ষের সংবিধান যত ইকুয়ালিটির কথা বলা হয়, কিন্তু ভারতবর্ষের খোদ হিন্দু কমিউনিটির মধ্যে এই ব্যাপারটা রয়েছে, এবং এটা খুবই ভয়ঙ্কর। দক্ষিণ ভারতে অচ্যুত ব্যবস্থাটা এখনো রয়ে আছে, যেটা হওয়া উচিত। ওকে, তারা কি করতেন বলতো, তারা এমনি ডেলি কাজ করতেন, ওটা করেই মোটামুটি তারা সন্তুষ্ট থাকতেন। এবং যেমন ধরো গাছ লাগানো, তারপরে লোকের জমিতে কাজ করে দেওয়া, এই বিষয় নিয়ে তারা ওই যারা অচ্যুত সম্প্রদায় তারা ওইটা করেই সন্তুষ্ট থাকে। ওকে, এরপর আমরা দেখবো জমিগুলোর ধরন কেমন ছিল, জমিগুলো কিভাবে তৈরি করা হতো একটু জাস্ট জেনে নি। যে কারণ আমরা জানি যে মৌর্য যুগেতে নতুন নতুন কৌটিল্য বলছেন, নতুন নতুন ল্যান্ড তৈরি করো, জঙ্গলকে পরিষ্কার করো, তাহলে ভারতবর্ষে যত জঙ্গল পরিষ্কার হবে তত অর্থনীতি চাঙ্গা হবে। অর্থাৎ কৃষি জমি তৈরি হবে, কৃষি জমি তৈরি হলে ফসল উৎপাদন হবে, ফসল উৎপাদন হলে আলটিমেটলি যে লাভটা সেটা রাষ্ট্র পাবে। চোল রাজাদের সময়কালে তো এটা কিন্তু চোল রাজারা স্পন্সর করেছিলেন, রাষ্ট্র স্পন্সর করছিল যে কৃষকদের দিয়ে তারা যে সমস্ত ল্যান্ডগুলোতে চাষবাস হয় না তারা চাষবাস করাচ্ছিলেন, এবং গাছগুলোকে, জঙ্গলকে পরিষ্কার করে তারা ল্যান্ড বাড়াচ্ছিলেন। এবং সেই ল্যান্ডগুলোতে পরিষ্কার করার জন্য, পরিষ্কার করে উপযোগী বানানোর জন্য সরকার তাদেরকে স্পন্সর করেছে। যেমনটা আমি मौर्य युग কথা বললাম, उस वक्त ये स्पॉन्सर किया गया था, गवर्नमेंट स्पॉन्सर कर रहे हैं, जो जंगल है उसको हटा के मतलब क्लीन करके उसको फर्टाइल लैंड बनाया जाए और उसका प्रोडक्शन किया जाए। इसके चलते क्या होगा कि अपना जो स्टेट का जो इकोनॉमी है वो बहुत बढ़ जाएगा। ये बहुत इम्पोर्टेंट बात है। চোলদের সময়কালে কিন্তু এটা কিন্তু ছিল। এছাড়া ওই জমিগুলো কি কি কাজের জন্য ব্যবহার করা হচ্ছে বলতো, পশুপালনের জন্য, গাবাদি পশু চারণের জন্য, মানে এই সমস্ত কিছু করার পরে মানে ইনক্রিজ করা হচ্ছিল, ল্যান্ডগুলোকে বাড়ানো হচ্ছিল। চোলদের সময়কালেতে বছরে প্রায় বলা হচ্ছে 2 কিংবা 3টে ফসল হতো, এবং ট্যাক্স 1/3 ভাগের কথা বলা হয়েছে। 1/3 टैक्स सबको देना पड़ता था, और वो जमीन के हिसाब से वो टैक्स पड़ता था, वैरायटी जो क्वालिटी होगा उसके हिसाब से टैक्स पड़ता था। लेकिन याद रखो 1/3 1/3 অংশ কর কিন্তু কৃষকদের চোল সরকারকে দিতে হতো। এছাড়া আরো কিছু অন্যান্য ধরনেরও কর ল্যান্ড ফিউডাল লর্ডস আদায় করতেন। তবে যদি দেখা যায় যে খরা হচ্ছে, বন্যা হচ্ছে বা এক্সেসিভ ট্যাক্স হচ্ছে, সেখানে গ্রামীণ কমিউনিটি যদি বেশি ট্যাক্স নেয়, এবং তখন কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে তাদের অপশন ছিল যে রাজার কাছে তারা আবেদন করতে পারেন যাতে ট্যাক্স কমানোর ব্যবস্থা করা হয়। ওকে, এটা একটা ব্যবস্থা ছিল। তবে কিছু কিছু ক্ষেত্রে চোল স্টেটেতে ট্যাক্স বসানো হতো না। যেমন ধরো যেখানে শ্মশান তৈরি করা হবে সেখানে কোনো ট্যাক্স নেওয়া হতো না। যেমন ধরো ইরিগেশন ক্যানেল, যেটা জল পৌঁছানোর ব্যবস্থা হচ্ছে, সেখানে কোনো ট্যাক্স পড়তো না। যেমন ধরো ট্যাঙ্কস মানে হচ্ছে জলাধার নির্মাণ করা, সেখানে কোনো ট্যাক্স পড়তো না। অর্থাৎ হাউস প্লটস, বাড়ি যারা করবেন, বাড়ির জায়গা, সেখানে কোনো ট্যাক্স পড়তো না। অর্থাৎ এই সমস্ত ক্ষেত্রে চোল সরকারের তরফ থেকে কর ব্যবস্থার কোনো ব্যবস্থা রাখা হয়, ছাড় দেওয়া হয়েছে। এবার আমরা দেখে নিই যে গ্রামের জীবনটা কেমন ছিল। গ্রামীণ জীবনে চোলদের কথা যেহেতু বলতে গিয়ে আমি বললাম,
बहुत ही सादा सीधा था, ऐसे खाना पीना करके वो लोग सो जाते थे। मतलब वो अपने गांव में सेल्फ सफिशिएंट इकोनॉमी होने का जो एक फायदा होता है, उनका अपने गांव में जितना लोग है उनके लिए प्रोडक्शन करो, उससे ज्यादा प्रोडक्शन मत करो। यही सेल्फ सफिशिएंट विलेज इकोनॉमी का यही सबसे बड़ा फायदा है, और इसका डिमेरिट्स भी बहुत था। অর্থাৎ গ্রামে যতজন লোক আছে ততজনের জন্য প্রোডাকশন করে এবং নিশ্চিন্তে থাকছিল। চোলদের গ্রামের যে কৃষক সম্প্রদায় ওটাই করছিলেন। তবে বেশিরভাগ লোক মানে কৃষকরা সম্পন্ন ছিলেন না। যারা সম্পন্ন হতেন বলা হয় তারা মাঝে মাঝে মাংস খেতেন, এরকম নাকি তথ্য দেওয়া রয়েছে। তবে ভাত সবজি এসবেতেই বেশিরভাগ সময় জীবন কেটে যেত এবং তারা তাদের চাহিদা ওই লেভেলে ছিল না। তবে যারা একটু সম্পন্ন হতেন তারা মাঝে মাঝে মন্দিরগুলোতে দান ধ্যানও করার এটুকু এরকম ইনফরমেশনও ইনস্ক্রিপশনস গুলোতে পাওয়া যায়। ওকে, চোলদের যে ভিলেজ বেসড গ্রামীণ অর্থনীতিটার স্ট্রাকচারটা একটা সময় ভাঙতে শুরু করলো। ইকোনমিক বিকাশ কেমন হচ্ছে দেখো, 11th সেঞ্চুরিতে যখন যখন রাজা হচ্ছেন, বিশেষ করে যখন সেকেন্ড পর্যায়ের চোল রাজত্বে শুরু ফ্লারিশ করছে ভীষণভাবে, সেই সময় কি হচ্ছে বিভিন্ন জায়গায় শহরে, আমি রাজরাজের কথাটাই বলছি, তো মানে শহর গড়ে উঠছে এবং শহরগুলোতে খাবারের চাহিদা মেটানোর জন্য গ্রামগুলোতে প্রোডাকশন বাড়ানোর জন্য অর্ডার আসছে এবং গ্রামগুলোতে যে কুটির শিল্প সেগুলোর জন্য কারণ শহরে সাপ্লাই করতে হবে। এটা করতে গিয়ে কি বলতো বড়লোক শ্রেণীর আবির্ভাব ঘটছে গ্রামেতে এবং মানি ইকোনমি যেটা বলা হচ্ছে। এতদিন তো সেলফ ভিলেজ সাফিসিয়েন্ট ইকোনমি ছিল, সেলফ সাফিসিয়েন্ট ভিলেজ ইকোনমি। এখন কি হচ্ছে বলতো, প্রোডাকশন চাই এবং ওটা করতে গিয়ে কৃষকদের মধ্যে বা যারা কমিউনিটির মালিক রয়েছেন তারা কিন্তু কৃষকদেরকে বেশি প্রোডাকশন করানোর বা বলছেন এবং যারা কুটির শিল্প বা হস্তশিল্প তৈরি করছেন তাদের প্রোডাকশনে যাচ্ছে ওখানে। এবং এখানে কি হলো যে চোলদের যে ট্র্যাডিশনাল ক্যারেক্টারটা দেখা গিয়েছিল এতদিন ধরে সেলফ সাফিসিয়েন্ট ভিলেজ ইকোনমি, সেই ভিলেজ ইকোনমিটা আস্তে আস্তে ব্রেক করতে শুরু করলো। এখন এর ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। তবে সেলফ সাফিসিয়েন্ট ইকোনমির কম্পিটিশন শুরু হলো আর এটা একদিক দিয়ে ভালোই, এটা আমার মত। আমরা যদি পুরনো ट्रेडिशन धरी ताले किंतु এটা ब्रेक कर लो। ये सेल्फ सफिशिएंट इकोनॉमी थोड़ा सा ब्रेक कर रहा है क्योंकि जो राज पीरियड के टाइम वहां पर जो टाउन्स आ रहे थे, बहुत सारा टाउन्स का फॉर्मेशन हो रहा था, उसमें खाना पहुंचाना था, अनाज पहुंचाना था, प्रोडक्शंस जो शिल्प कला थे उसको भी पहुंचाना था। मतलब पॉटरी की हम बात कर रहे हैं, जो भी है और जो शिल्प कला है और भी है, जब प्रोडक्शन जाना था तो इसलिए क्या हुआ, ये सेल्फ सफिशिएंट विलेज इकोनॉमी आया, इकोनॉमी घुस गया। मतलब जो मॉनेटरी इकोनॉमी जिसको बोलते हैं, जो इस अभी तक नहीं था, वो चोला विलेज इकोनॉमी को हिला के रख दिया। मतलब वो लोग वहां पर बेचने के लिए मजबूर हो रहा है, मतलब बेच रहा है। मतलब एक इकोनॉमिक जो स्टेबिलिटी बना हुआ था वो अब मतलब जो है वो एक्सचेंज करने के लिए राजी हो जा रहा है। এবার আমরা দেখবো বাণিজ্যটা দেখবো কেমন, কি কি জিনিস আমদানি, কি কি জিনিস রপ্তানি। চোল রাজাদের সময়কালে অর্থাৎ 11th সেঞ্চুরির পর থেকে আমরা লক্ষ্য করতে পারবো যে রাজরাজের সময়কালে, আমি কথাটা বারবার বলছি, ভারতবর্ষে দক্ষিণেতে চোল রাজাদের সময়কালে বাণিজ্য ভীষণভাবে ফ্লারিশ করেছিল এবং লোকাল মার্কেট থেকে মাল কিনে নিয়ে তারা বিদেশে অনেকেই বাণিজ্য করতে যাচ্ছেন। আমাদের যে মোটামুটি এক্সপোর্ট করার জন্য যে সমস্ত জিনিসগুলো পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে যে টেক্সটাইল, আর একটা হচ্ছে ধাতু শিল্প। তোমাদের আমি ধাতু শিল্প পড়িয়েছি আর্কিটেকচারেতে, আরো অনেক কিছু ধাতু শিল্প ছিল যেমন হচ্ছে ধরো নুন, তারপরে ধরো পটারি, মাটি তৈরি জিনিসপত্র, এগুলো আমরা এক্সপোর্ট করতাম। আর বড় বড় যে বিখ্যাত বন্দরের নাম পাওয়া যাচ্ছে এখানে, তার মধ্যে নাম হচ্ছে মুসলিপাট্টানাম, কাবেরী পাট্টানাম, কোরাকাই, তারপরে হচ্ছে সালাইয়ুর। এই চারটে বড় বন্দরের নাম পড়া, যার মাধ্যমে তারা বিদেশে সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিগুলোতে বাণিজ্য করছেন। বিশেষ করে পার্সিয়ানদের সঙ্গে চোল রাজাদের বাণিজ্যের কথা বলা হচ্ছে। এখানে কুইলিয়ন, মালাবার কোস্টের যে বন্দর, সেখানে কুইলিয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল পার্সিয়ানদের সঙ্গে বাণিজ্য করা। আরবের সঙ্গে বাণিজ্য হচ্ছে চোল রাজাদের। সিরাপ, পার্সিয়ান গাল্পের বিখ্যাত বন্দর, ওই বন্দরের মাধ্যমে আমাদের চোলদের বণিকরা ওই বন্দরের মাধ্যমে গিয়ে ওখানে বিজনেস করতেন পার্সিয়াতে গিয়ে। তো আর সব থেকে গুরুত্বপূর্ণ বাণিজ্য হতো সেটা হচ্ছে চীন দেশের সাথে চোলদের সময়কালেতে।
কারণ বলা হয়েছে যখন 11th সেঞ্চুরির পর মঙ্গলরা যখন চীন দেশের ওই এলাকাটা রাস্তাটাকে বন্ধ করে দেয়, মধ্য এশিয়ার রাস্তাটাকে আক্রমণ করে, তখন কিন্তু জলপথ, আমরা দেখবে লোকেশনটা वहाँ पर ट्रेड रूट से ये लोग, अभी जब मैंने बंदर का बात बोला, मुसलीपट्टनम, पूरा कावेरी पट्टनम, कोराकाय, सलायूर, ये जो पोर्ट का नाम हमने बताया, ये ट्रेड रूट खुल गया था। তো চীন দেশের সঙ্গে আমাদের চোল রাজারা ভীষণ বড় বড় বাণিজ্য করেছেন, অনেক বাণিজ্য করেছেন, এবং বিশেষ করে মশলা, টেক্সটাইল, কপুর যেটাকে ক্যাম্ফার বলা হচ্ছে, নানান ধরনের যেটাকে আমরা টেক্সটাইল, এসবগুলো কিন্তু কি বলে স্যান্ডেলউডস, যেটা দক্ষিণ ভারতে অত্যন্ত ফেমাস, মশলা, কিছুক্ষণ আগে তো বললাম। তো এইগুলো কিন্তু ইম্পোর্ট হচ্ছে চায়নাতে। চায়না থেকে কি কি আসছে দেখবে, প্রিসিয়াস স্টোনস, ভালো ভালো স্টোন আসছে, তারপরে কাঁচের সামগ্রী ওখান থেকে আসছে, এবং মানে খুব গুরুত্বপূর্ণ জিনিস ওখান থেকে আমরাও কালেক্ট করছি, মানে চোল রাজারাও কালেক্ট করছেন, চোল রাজাদের ট্রেডার্সরা। মার্কোপোলো বিখ্যাত, আমরা জানি যে পর্যটক আমাদের দেশে এসেছিলেন, সেই পর্যটকের যে বর্ণনা, সেই বর্ণনা সাউথ ইন্ডিয়াতে যে একটা জিনিস তিনি লক্ষ্য করেছিলেন, তার বর্ণনা দিয়েছেন যে ঘোড়া, আরব দেশের কথা তিনি মন্তব্য করেছেন। তিনি পুরনো তত্ত্ব ঘেটে এটা জানতে পেরেছিলেন যে আরব দেশের ঘোড়া আমাদের দেশে নাকি প্রচুর আসতো। চোল রাজারা আরব দেশ থেকে ঘোড়া ইম্পোর্ট করতেন, প্রতিনিয়ত ইম্पोर्ट করতেন। এর কারণ হচ্ছে वो हॉर्स को इम्पोर्ट किया जाता था अरब से, क्योंकि বলা হয়েছিল নাকি সেই সময় চোল রাজাদের রাজত্বকালে ভালো পশু চিকিৎসক থাকতো না, কিছুদিন পরে পরে ঘোড়াগুলো মারা যেত, যার জন্য বারবার ঘোড়া কিনতে হতো চোল রাজাদের সময়কালেতে, এবং যার জন্য প্রচুর টাকা আরবদের সঙ্গে লেনদেন হতো ঘোড়া ব্যবসাতে। এরপরে আমরা দেখব যে কিভাবে বাণিজ্যগুলো হতো गिल्डের माध्यम, মনে রাখবে गिल्ड्स के थ्रू ये ट्रेड हुआ करता था। जो लोकल थे, मतलब जो इंटरनल ट्रेड के लिए गिल्ड होता था, उसका नाम था नगरम। নগরম বলা হচ্ছে লোকাল লেভেলে বাণিজ্য করার জন্য যে সংগঠন বণিকদের, সেই বণিকদের সংগঠনকে বলা হচ্ছে গিল্ড, এবং গিল্ডদের সংগঠনটার নাম নগরম। আর যখন বড় বৃহৎ ক্ষেত্রে বিদেশি বাণিজ্য করার জন্য যে গিল্ডের সংগঠনটা ছিল, তার নাম হচ্ছে মণিগ্রামম। এই গিল্ডগুলো পরিচালনার উদ্দেশ্য কি ছিল? গিল্ডগুলো যারা সদস্য হতেন সমস্ত ট্রেডার্সরা হতেন দুটো গিল্ডেরই, এবং এই গিল্ড গঠন করার উদ্দেশ্য হচ্ছে যে আপদে বিপদে, ধরো কোনো কারণে কোনো ব্যবসা করতে যাচ্ছেন, নৌকা উল্টে গেল, বা কোনো কিছু পাইরেটসদের দ্বারা চুরি হয়ে গেল, বা চোর ডাকাতে আক্রান্ত হয়ে পড়লো, মারা গেলেন, প্রাকৃতিক দুর্যোগ ঘটে গেল, তো তখন কি হবে, গিল্ডের তরফ থেকে ফ্যামিলিকে সাপোর্ট দেওয়া, বিজনেসটাকে সাপোর্ট দেওয়ার ব্যবস্থা হতো। এটা হচ্ছে গিল্ডের কাজ, সব থেকে বড় কাজ। চোলদের সময়কালে সব থেকে গুরুত্বপূর্ণ ঘটনা যে এই গিল্ডগুলোকে রাজারা সাপোর্ট করছে, এবং কখনো কখনো ऐसा दिखा गया कि राजा अपना फोर्स भी दे रहे हैं इसका प्रोटेक्शन देने के लिए गिल्ड को। মানে গিল্ডগুলোর একটা পিছনে সরকারি ব্যাকআপ কিন্তু সব সময় থাকছে। অনেক সময় দেখা গিয়েছে যে গিল্ডগুলো বাইরের রাজাদের দ্বারা আক্রান্ত হচ্ছে, এবং বিশেষ করে রাজার সময়কালে শৈলেন্দ্র, দক্ষিণ পূর্বেশের রাজা, উনি আক্রমণ করেছিলেন, এবং চোল রাজরাজ ওকে কিন্তু পরাজিত করেছিলেন, এবং রাজেন্দ্র চোলও তাই করেছিলেন, শৈলেন্দ্র রাজাকে পরাজিত করেছিল, রাজরাজ তো করেছিল। রাজেন্দ্র চোলের নামটা সব থেকে বেশি পাওয়া যায়, দক্ষিণ পূর্বে এশিয়ায় বাণিজ্য বিস্তার করার জন্য রাজেন্দ্র চোলের ভূমিকা সব থেকে বেশি। এবং আমরা দেখতে পাবো যে কখনো কখনো রাজা নিজে ইনভেস্ট করছেন গিল্ডগুলোতে, বিজনেসে, যে তার প্রফিট নেওয়ার জন্য। মানে এটা কিন্তু চোল রাজাদের সময়কালে এটা কিন্তু হয়েছে, চোল রাজারা নিজেরা ইনভেস্ট করে টাকা ঢেলেছেন বাণিজ্য করার জন্য, মুনাফা করার জন্য, এবং অনেক ক্ষেত্রে দেখা গেছে চোল রাজারা টাকাও নিয়েছেন ওখান থেকে স্টেটের সাহায্যের সময়, আর গিল্ডগুলো প্রোভাইডও করেছে। ऐसा भी मौका आया, राजा खुद पैसा डाल रहे वाणिज्य करने के लिए, बिजनेस के लिए, और वहां से भी अगर स्टेट का जरूरत होता तो पैसे भी लेते थे।
গিল্ডগুলোর একটা চরিত্রের কথা চোল রাজাদের সময়কালে আমরা গিল্ড নিয়ে পড়বো। তো আমি তোমাদের বলি, সেটা হচ্ছে যে গিল্ডগুলো কখনোই চোল রাজনীতিতে আসার সাহস দেখায়নি। চোল পলিটিক্স এদের উপরে প্রভাব বিস্তার করেনি, এরা নিজেরাও আসার চেষ্টা করেনি যারা মেম্বার্স হতে। কারণ খোদ রাজা তো ওখানে যুক্ত রয়েছেন, এবং যারা ব্রাহ্মিনস, বলা হয় চোল রাজাদের সময়কালে অনেক ব্রাহ্মিনসও বিজনেসের সঙ্গে যুক্ত ছিল, এবং এরা বিজনেসটাই করতেন গিল্ডগুলোতে। যার জন্য কখনো কখনো আর্মিও দিচ্ছেন তো রাজা, আইনানুগ সাহায্যও তো দিচ্ছেন রাজা, যার ফলে অনেক ব্রাহ্মণসও কিন্তু এই বাণিজ্যিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হচ্ছেন। এবং যার জন্য ব্রাহ্মণরা খুব ভালোভাবে জানতেন, যারা বিজনেস করছেন তারা জানতেন যে এই পলিটিক্সের সঙ্গে যুক্ত হয়ে গেলে তাদের বিজনেসটা ভালো করে হবে না, এই জন্য তারা পলিটিক্স থেকে সবসময় নিজেদেরকে দূরে রেখেছেন। এবং এটা কিন্তু একটা ভীষণ বড় গুরুত্বপূর্ণ জিনিস যে ধনী সম্প্রদায়, যারা বড়লোক সম্প্রদায়, তারা কিন্তু পলিটিক্সে না গিয়ে বিজনেসটাকে দিকে মনোযোগ দিয়েছিলেন। যার জন্য গিল্ডের যে প্রভাব চোল রাজাদের সময়কালে কিন্তু ভীষণ বড় হয়ে পড়েছিল এবং বিজনেসের দিক দিয়ে। তো মানিটারি সিস্টেম যে চোল রাজাদের সময়কালে যেটা ছিল, সেটা কিন্তু ভীষণভাবে প্রভাবিত করেছিল এই গিল্ডগুলো। আমি তোমাদের দুটো কয়েন দেখিয়েছিলাম, সোনার কয়েন এবং এটা তামার কয়েন। গোল্ড আর কপারের কথাই বলা হয়েছে। তো সেই কয়েনের কারবারও কিন্তু গিল্ডরা করতেন। তো এটা কিন্তু প্রমাণ পাওয়া গিয়েছে, তাতে চোল রাজাদের सिंबल लगाना था, माछे सिंबल। तो ऐसा है कि वो लोग इंटरफेयर नहीं करते थे गिल्ड्स में। वो लोग गिल्ड्स का आदमी जो थे, ऑफिसर्स लोग, वो भी पॉलिटिक्स में नहीं आते थे। राजा खुद इनका इन्वेस्टमेंट रहता था और राष्ट्रीय हेल्प बहुत सारा मिलता था गिल्ड को। इसके चलते क्या हुआ, चोल पीरियड में हमारा देश का जो सबसे बड़ा जो एलिमेडिबल हम लोग बोल सकते हैं, उस वक्त का जो ट्रेड साउथ इंडिया में जो फ्लरिश किया गया था चोल पीरियड में, क्योंकि ये गिल्ड बहुत ही तगड़ा था। তো দক্ষিণ ভারতে এই গিল্ড ব্যবস্থা অত্যন্ত শক্তিশালী ছিল, অর্থাৎ নগরম এবং মণিগ্রামম, যেটা আমি কিছুক্ষণ আগে যেটা বলার চেষ্টা করলাম যে মণিগ্রামম, তো দক্ষিণ ভারতে বিজনেসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তাহলে আমরা অর্থনীতিটাকে একটা উপসংজ্ঞা যেটা কনক্লুশন করব যে গ্রামগুলো সেলফ সাফিসিয়েন্ট ইকোনমি, দুই ধরনের জমি, একই সঙ্গে মন্দিরের জমি, কৃষকদের মধ্যে দুটো ডিভিশন, আপার ক্লাস লোয়ার ক্লাস, ফসলের 3 ধরনের চাষ, 1/3 অংশ ট্যাক্স। গ্রামীণ অর্থনীতিতে শহরের বিকাশের সঙ্গে সঙ্গে গ্রামীণ অর্থনীতি জাগরণ, এবং একই সঙ্গে সঙ্গে দেখব বিজনেস, পার্সিয়ান, আরব, চীন, এদের সঙ্গে বাণিজ্য হচ্ছে আমাদের, এবং সব থেকে বাণিজ্যটাকে কন্ট্রোল করছেন গিল্ডস। এবং গিল্ডে যেহেতু রাজাও ইনভলভ থাকছেন, নিয়ে স্পন্সর করছেন, যার জন্য গিল্ডগুলোর দ্বারা দক্ষিণ পূর্ব এশিয়াতে, সাউথ ইন্ডিয়ায় চোল রাজাদের সময়কালে বাণিজ্য বিপুল আকার ধারণ করেছিল। এবং চোল রাজারা বড় বড় মন্দির স্থাপন করতে পেরেছিলেন, সেটা হচ্ছে তাদের এই টাকা। রাষ্ট্রে অর্থনীতি যদি খুব সুন্দর হয়ে যায়, সেখানে আর কোনো সমস্যা থাকে না। তো সেটা হয়েছিল চোল রাজাদের সময়। ওকে, আশা করি এই পর্যন্ত একটা 5 মার্কের নোট রেডি করবে। থ্যাংক ইউ, তোমাদের পিডিএফ পাঠিয়ে দেবো। পরের ক্লাস আবার দেখা হবে। বাই।